দর্শক, ঈদ মোবারক। সানায়া কোচর ঈদ কথাবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে পরিবারের সাথে, প্রিয়জনের সাথে মজায়, আনন্দে, খুশিতে ঈদ কাটাচ্ছেন এবং আপনাদের সেই ঈদকে আরও একটু অর্থবহ করে তোলার জন্য আমাদের সাথে আজকে রয়েছে আপনাদের পছন্দের একজন মানুষ। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী সাবরিনা সাবা। স্বাগতম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো, কেমন কাটছে? ভীষণ ভালো কাটছে। আমাদের তো এই দুটোই বিশেষ উৎসবের দিন থাকে, তো ভালো না কেটে একদমই উপায় নেই। একদমই তাই। কি কি করা হচ্ছে ঈদের দিন রাত 12টা থেকে পরের দিন সকাল পর্যন্ত, বা সারাদিনটা কিভাবে কাটে? আসলে যেহেতু ঈদুল আজহা, তো কুরবানির একটা সময় থাকে, তো যেহেতু আমার কোনো ভাই নেই, পুরো ছেলের দায়িত্বটা আমার উপরে পড়ে। তো আমি আর আমার ছোট বোন দুজনে মিলে আম্মুকে সাহায্য করি কাজে, মাংস কাটা থেকে শুরু করে, তারপর মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করা, এই তো এর মধ্যে দিয়ে ঈদের প্রথম দিনটা পুরোপুরি চলে যায়। শুধু মেহমানদের আপ্যায়ন করা নাকি নিজেদেরও কোথাও যাওয়া হয়? প্রথম দিনটা আসলে কোথাও যাই না, যে এটা যেহেতু ঈদুল আজহা, কুরবানিতেই যেহেতু সময় চলে যায় অনেকটা, এই জন্য ঈদুল ফিতর যখন থাকে তখন ইউজুয়ালি প্রথম দিনটাতে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়। মানে আমার ফুপির বাসায় সবসময় প্রথম দিনটাতে যাওয়া হয়, বা খালার বাসায়। কিন্তু ঈদুল আজহাতে প্রথম দিনটা একমাত্র আমাদের বাসায়, পরের দিন থেকে সবার বাসায় দাওয়াত। তাহলে নিশ্চয়ই সকলে মিলে একদম নিজেদের বাড়িতে খুব মজার একটা সময় কাটে। এবং যে কথাটি বলছিলেন যে ভাই নেই, ছেলেদের কিন্তু বিশেষ করে কোরবানি ঈদ নিয়ে বিশেষ আগ্রহ থাকে এবং তারা খুব এনজয় করে গরু কেনা, হাটে যাওয়া থেকে গরু জবাই করা পর্যন্ত। তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাপারটা কি হয়? আমার ব্যাপারটা আসলে সময় সুযোগের অভাব প্রথমত পাওয়া যায় না। অনেক মেয়েরাই দেখছি অনেক সময় হাটে যাচ্ছে। হ্যাঁ, আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আসলে ওই সুযোগটা হয়ে ওঠে না। আর যেহেতু আমাদের ছেলেদের কিন্তু কাটার পরের যে কাজগুলো, রান্না বান্না করা সহ, সেগুলো কিন্তু তারা সেই দায়িত্বগুলো কিন্তু একদম পালন করে না। এটা সবার বাসায় হয়। তো আমার কথা হচ্ছে যে আমি হাটেও যাব, আবার রান্নায়ও মন দেবো, তার থেকে ভালো যে পরবর্তী যে কাজগুলো সেগুলো আমার দায়িত্ব, আমি সেগুলো করি। বা এবং এই যে একসাথে রান্না বান্না করা মায়েরা মিলে, বোন, মা, আপনি, এটা কি শুধু ঈদের মধ্যেই করা হয় নাকি বছরের অনেক সময় ধরে রান্না বান্না করা হয়? না, এটা অনেক সময় করা হয়। আম্মু অসুস্থ থাকলে মাঝে মাঝে করা হয়। আর আমি তো লাস্ট যখন কুরবানি ছিল তখন আমি চট্টগ্রামে, যদিও আমি চট্টগ্রামের মেয়ে না, বগুড়ার মেয়ে, কিন্তু বাসায় আসলে নানান ধরনের আইটেম এক্সপেরিমেন্ট করা হয়। তো আমি কালাভুনা আর মেজবানি রান্না করে খাইয়েছিলাম। বা সাবা তাহলে খুব ভালো রান্না করতে পারে, আমরা বলতে হ্যাঁ, পারি। এইটা বলা যায়। চমৎকার সেই রান্না একদিন খাওয়া লাগবে নিশ্চয়ই। এবং এই ঈদে কি কি গান আসছে বা কি কি কাজ চলছে? যেহেতু আমি রোজারিতেই একটা গান রিলিজ করেছিলাম, আগুন লাগায় দিল কনে, এবং এটা হাসন রাজার গান ছিল, একটু রিপ্রাইজ একটা ভার্সন ছিল, এবং এটা খুবই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানটা নিয়ে আসলে এতটা পছন্দ করবে মানুষ, যদিও আমি খুব একটা কাভার করিনি, কিন্তু যে কয়টা করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। তো এটা প্রায় 1.4 মিলিয়ন মতো হয়েছে। তো সেটাকেই আসলে কেন্দ্র করে, যেহেতু এখন বৃষ্টির একটা সময়, তো আমি কিছুদিন আগে একটা বৃষ্টির গান রেকর্ড করেছি, আর সেটাই হয়তো 2-3 দিনের মধ্যে চলে আসবে। বা আমরা প্রথম গানটি একটু শুনি। আগুন লাগাইয়া দিল কনে আমার মন মোহনে, আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুনো আগুন জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে। বাহ, ভীষণ সুন্দর গানটি এবং সকলেই নিশ্চয়ই উপভোগ করেছে। এই যে শ্রোতাপ্রিয়তার কথাটা বলছিলাম, কেমন লাগে একটি গান যখন সকলে পছন্দ করে, নিজের মধ্যে কি ফিল হয়? আসলে আমার যাত্রা একদম, যেহেতু মৌলিক গান থেকে শুরু, আমার দুটো একক অ্যালবাম আছে। তো এরপরে আসলে কাভার সঙ্গে যে বলছিলাম যে আমি আসলে কখনো ভাবিনি, তো আমার কাভার সংগুলোর মধ্যে 2-3টার মধ্যে আসলে খুব ভালো রেসপন্স পেয়েছি, শোনো গো দক্ষিণ হাওয়া। আর এবার যেহেতু আগুন লাগায় দিল কনে, এই গানটা খুব ভালো একটা রেসপন্স পেয়েছে। তো আমার কাছে মনে হয় কি, যে আমার যে একটা ভুল ধারণা ছিল যে কাভার সঙ্গে আসলে কতটুকু পরিচিতি বা যেটাই হোক না কেন, আসলে কাভার সঙ্গে আসলে শ্রোতাপ্রিয়তা পাওয়ার আসলে কোনো বিকল্প নেই, এটাই বলবো। কারণ সবাই আসলে একটা শোনা গানকে দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন অন্যের মুখে শোনে, এক একজনের তো
টোনটা আলাদা, এক্সপ্রেশন আলাদা, এমনকি তার মানে গায়কিটাও আলাদা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে একটা কম্পিটিশন কাজ করে যে কে কার চেয়ে বেশি ভালো গেয়েছে এবং কারটা সবচেয়ে শ্রোতাপ্রিয়তা পাবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এটা একটা মজার বিষয় আসলে। এবং বিভিন্ন শিল্পীর কিন্তু আলাদা আলাদা ফ্যান বেজও থাকে যে যারা সেই গানটির জন্য অপেক্ষা করে। শুরুর কথাটা শুনছিলাম, গানটা কিভাবে শুরু হলো সেই গল্পটা শুনি, তো কিভাবে গানে আসা? এইটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন আমার জন্য, এবং অনেকেই আমার মনে হয় যেটা জানে যে আমি একদম ছোটোবেলা থেকে আমার 3-4 বছর পর যখন বয়স, তখন থেকে গান আমার শেখা শুরু হয়। প্রথমে আমি শেখ সাদি স্যারের কাছে করেছি, বাসার কাছে ছিল ওনার একটা প্রাইমারি স্কুল, তো সেখানে আমি প্রাথমিক একটা শিক্ষা নিয়েছি। এরপর শিশু একাডেমি পার হয়ে তারপর ছায়ানটে নজরুলের উপরে তালিম নিয়েছি। তারপর প্রাইভেটলি আমি করেছিলাম হচ্ছে ফেরদৌস সারা ম্যামের কাছে এবং সুজন আহমেদ স্যারের কাছে অনেকদিন করেছি। তো এভাবে আসলে শুরুটা। আর আমি তো ছোটোবেলা থেকে অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে এসেছি, যেমন নতুন কুড়ি বা শাপলা কুড়ি কিংবা জাতীয় শিশু পুরস্কার। তো আসলে এগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে গানের যে একটা ভালোবাসার জায়গা, সেটা আসলে এই সময়ে এসে আসলে ওটাকে ক্রেডিট দিতে চাই আমি। একদম পূর্ণাঙ্গ একটা শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছেন বলা যায়। এই যে জাতীয় শিশু পুরস্কারের কথাটা শুনলাম, সেখানে কোন গানটি গিয়েছিলেন? কোনটি এই পুরস্কারটা এনে দিল? আমার মনে আছে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম, তো সেটাই করছি। নিশ্চয়ই। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। বাহ, ভীষণ সুন্দর গানটি। এই যে প্রথমে একটা গান শুনলাম, এখন আরেকটা। শিল্পীদের এই জিনিসটা দেখলে আমার খুব অবাক লাগে যে একজন মানুষ অথচ কত ভার্সেটাইল গান তারা করেন। এই জীবনটা কেমন উপভোগ করেন? এই যে নিজে এত এত গান গাচ্ছি, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, পরিবারের মানুষজন বলছে, বন্ধুরা বলছে, তারা আসলে কি বলে এবং সে ব্যাপারটা কেমন লাগে? গানের ব্যাপারে আমি খুবই সেলফ অবসেসড, কেননা আমি মানুষ যেমন একটা ঘরানার গান গেতে অভ্যস্ত, আমি আসলে তেমনটা নই। আমার নজরুল রবীন্দ্রকে পাশাপাশি রেখে, যেহেতু আমি নজরুলের তালিম নিয়েছি কিন্তু আমার ভালোবাসার জায়গা ছিল রবীন্দ্রসঙ্গীত। ওই যে বলছেন যেহেতু পুরস্কার পেয়েছি, এমনকি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন যে সবচেয়ে বড় একটা মানে প্রতিযোগিতা হয় ছায়ানট এবং বাংলা বা পুরো বাংলাদেশে, তো সেখান থেকে অনেক অনেক শিল্পীরা, অনেক প্রতিযোগী আসে। তো সেখান থেকে প্রথম মান পাওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, সেটাকে আমি পার করে এসেছি। তো আমার কাছে মনে হয় কি নজরুল শিখলেও তার পাশাপাশি রবীন্দ্র, তার পাশাপাশি আমি এই যে ফোক বা হাসন রাজার গানটাও করলাম। এরপর আমি সাবিনা ইয়াসমিন, সুজনুল আলম ম্যাম সবার গানই কিন্তু আমি করতে খুব পছন্দ করি। আবার আমি ওইদিকে ব্যান্ড যেগুলো আছে, বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড সোলস কিংবা মাইলস, এই ধরনের গান করতে আমি খুব পছন্দ করি। আপনি তাহলে জুপিটার গাইড, একের ভিতর সব। শুধু তাই না, আমার আসলে গান, নানান ভাষায় গান শেখার একটা ভীষণ রকমের আগ্রহ আছে। এই পর্যন্ত আমি প্রায় 14টা ভাষায় গাইতে পারি। চমৎকার চমৎকার। আমরা কি অন্য ভাষার কোনো একটা গান শুনবো? নিজের পছন্দের যে কোনো একটি গান। আচ্ছা, এর মধ্যে আমার চাইনিজ ভাষার একটা গান ভীষণ পছন্দ। এই গানটার অর্থ হচ্ছে দ্য মুন রিপ্রেজেন্টস মাই হার্ট, এরকম। তো ওইটা একটু শোনাচ্ছি। নিওয়েন ওয়া আইনিও তোশেন ওয়া আইনিও জীবন ওয়াতি ছিনিয়েছেন ওয়াতি আইয়েছেন হিলেন্তাই পেওদেশি নিওয়েন ওয়া আইনিও তোশেন ওয়া আইনিও জীবন ওয়াতি ছিনিয়েছেন ওয়াতি আইয়েছেন হিলেন্তাই পেওদেশি।
বাহ, থ্যাংক ইউ। এবং এটাই কিন্তু আসলে সুরের মাধুর্য, যে অর্থটা না বুঝেও শুধুমাত্র সুরটাকে উপভোগ করা যায়, ভালো লাগে। একদম তাই। এবং এখন আসলে কি কি গানে কাজ করা হচ্ছে? নিশ্চয়ই ঈদের পরে বা হচ্ছে স্টুডিওতে রেকর্ড করা এবং স্টেজ পারফর্ম করা, এগুলোর কি প্ল্যান আছে? স্টেজ পারফর্ম আসলে এবছরের লাস্টের দিকে হয়তো বা একটা ইউএস একটা ট্যুরের মানে কথা চলছে। আর এর মধ্যেও তো স্টেজ শো আসলে আগের চেয়ে যেহেতু এখন একটু কম হচ্ছে, তো আমার মনে হয় যে আবার যখন বৃষ্টির সিজনটা চলে যাবে, আবার যখন একটা ভালো সিজন আসবে, তখন হয়তো বা আরও শো আমাদের বাড়বে, এটাই আর কি। আর আমি বেশ কিছু মৌলিক গান করেছি, প্রায় 7টা থেকে 8টার মতন। এগুলো বেশিরভাগই হচ্ছে সোলো গান। তো আস্তে আস্তে সেগুলোকে হয়তো বা এই বছর বা আগামী বছর মিলেই আসলে করার ইচ্ছা আছে, এই তো। এবং বিভিন্ন প্রতিযোগিতার নাম যখন শুনলাম যে একটা থেকে একটা, তারপরে তো ক্রমান্বয়ে আজকের এই জায়গা আসা, নাকি আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা অন্যদিকে ছিল, এই ক্ষেত্রে কি মনে হয় যে আসলে ওই প্রতিযোগিতাগুলো কি আসলে পাথেও তৈরি করে দিয়েছে সামনে আগানোর? আমি আসলে একটা রিয়েলিটি শো থেকে এসেছি, মার্কস অলডন রিয়েলিটি শো থেকে। তো সেখানে আমার স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই একটা প্রোগ্রাম যেহেতু ছিল, অনেক ছোটোবেলায় সেটা করেছি। আমি যখন সেমিফাইনাল থেকে বাদ হয়ে যাই, এরপরে আসলে আমার কাছে মনে হয়েছে যদি হয়তো আমি সেরাটা হতাম, তাহলে হয়তো বা এতদূর আসার আগ্রহটা কিংবা চেষ্টাটা থাকতো না, হয়তো থাকতো না। আমি জানি না থাকতো কি থাকতো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমাকে অনেকটা এগিয়ে দেওয়ার পিছনে, আমার মনে কষ্ট ছিল অনেক, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে আমার এটা এগিয়ে দিতে সাহায্য করেছে। এবং সবকিছুরই আসলে একটা ভালো দিক একটা খারাপ দিক আছে, আমাদের উচিত হ্যাঁ, সবসময় ভালো একদম দিকটা তাই। গ্রহণ করা। আপনার একটি মৌলিক গান শুনবো, সেটি শুনতে শুনতে বিদায় নেব। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার মতো প্রতিভাবান শিল্পীদের কথা দর্শকরা শুনতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, আরও অনেক অনেক নতুন গান পাবো সেই প্রত্যাশা রাখছি। অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক। আশা করছি আমাদের সানায়া কুটুর ঈদ কথাবার্তার আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনারা উপভোগ করেছেন। আপনারা সকলে ঈদ আনন্দে কাটান, খুশিতে কাটান, পরিবার পরিজন প্রিয়জন সকলকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। আজকে শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব। ও, আমার বিদায় নেওয়ার কোনো কথা নাই? হ্যাঁ, এখন বলতে পারবেন। ও আচ্ছা, এখন বলতে পারবো? হ্যাঁ, বলে গানটা গাইবেন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ, আমারও ভীষণ ভালো লাগলো। চ্যানেলাইকে অনেক ধন্যবাদ, এবং সাথে সানায়া কোটরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখন যে গানটি করব, এই গানটি আমার বৃষ্টির সেই গানটি, তো এখন আনরিলিজ, যেহেতু রিলিজ পেয়ে যাবে, তো আমি এখনই শুনিয়ে দিচ্ছি। এক পশলা বৃষ্টিতে ভিজতে লাগে ভালো, তার যে আরো ভালো চোখের পাতা খোলো। এক পশলা বৃষ্টিতে ভিজতে লাগে ভালো, তার যে আরো ভালো চোখের পাতা খোলো। রাগলে কেন আরো রাগাও, এতে তোমার সুখ, অবুঝ হয়ে করলে শাসন, ভালো লাগে ওই মুখ। এক পশলা বৃষ্টিতে ভিজতে লাগে ভালো, তার যে আরো ভালো চোখের পাতা খোলো। এক পশলা বৃষ্টিতে ভিজতে লাগে ভালো, তার যে আরো ভালো চোখের পাতা খোলো।